বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বিএনপি প্রণীত 31 দফার অন্যতম দফা 17 নম্বর দফা নিয়ে। এই দফায় বলা হয়েছে মুদ্রাস্ফীতি বিবেচনা শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা, অর্থাৎ মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্য ভিত্তিক প্রাইস ইন্ডেক্স বেসড শ্রমের ন্যায্য পরিশ্রম নিশ্চিত করা হবে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে পণ্যের দাম বেড়ে যায়, ফলে শ্রমিকের পূর্বের মজুরি দিয়ে আগের মতো পণ্য বা সেবা ক্রয় করা সম্ভব হয় না, অর্থাৎ বাস্তব আয় রিয়েল ইনকাম কমে যায়। তাই শ্রমের মজুরি ফেয়ার ওয়েজ সমন্বয় করা জরুরি। তাই এটা কীভাবে করবে? এক, জীবনযাত্রার মান অনুযায়ী মজুরি সমন্বয় করতে হবে, অর্থাৎ কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কলা। এর মাধ্যমে শ্রমিকের মজুরি ভোক্তা মূল্য সূচক কনজিউমার প্রাইস ইন্ডেক্সড বা মুদ্রাস্ফীতির হার অনুযায়ী বৃদ্ধি করা হবে। যদি ধরি মুদ্রাস্ফীতি 8% হয়, তবে শ্রমিকের বেতন অন্তত 8% বাড়ানো উচিত, যাতে ক্রয় ক্ষমতা অক্ষুণ্ণ থাকে। উদাহরণ হিসেবে ধরি, গত বছর মজুরি ছিল 10,000 টাকা একজন শ্রমিকের, আর মুদ্রাস্ফীতি হলো 8%। এখন নতুন ন্যায্য মজুরি হবে 10,000 প্লাস 10,000 ইন্টু 0.08%, অর্থাৎ তার মজুরি হবে তখন 800 টাকা বৃদ্ধি পাবে, 10,800 টাকা। তাহলে গত বছর তার মজুরি ছিল 10,000 টাকা, মুদ্রাস্ফীতির কারণে মূল্য বৃদ্ধির কারণে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে এবার তার মজুরি 10,800 টাকা করা হলো। এটা হলো বিএনপির একটি পরিকল্পনা, যাতে কোনো শ্রমিক মূল্যস্ফীতির কারণে বা মুদ্রাস্ফীতির কারণে যে কষ্ট না পায়। এটা করতে পারে কী কী উপায়ে? নিয়মিত মজুরি পুনর্মূল্যায়ন মাধ্যমে বছরে একবার বা নির্দিষ্ট সময় পর পর যদি শ্রমিকদের মজুরি নিয়ে পুনর্মূল্যায়ন করা হয়, তার মাধ্যমে এটা নির্ধারণ করা হবে। উৎপাদনশীলতার সাথে মজুরি বৃদ্ধি, শুধু দাম বৃদ্ধির কারণ নয়, যদি উৎপাদন ক্ষমতা এবং শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, তাহলে তার মজুরি বৃদ্ধি পাওয়া দরকার। এটা নিয়ে বিএনপি এটাই বোঝাতে চাইছে। এবং ন্যূনতম মজুরি বোর্ডের ভূমিকা, সাধারণত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে বোর্ড মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বিশ্লেষণ করে ন্যূনতম মজুরি নির্ধারণ করবে বা হালনাগাদ করবে। সমষ্টিগত দর কষাকষি, শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তারা একত্রে মজুরি নিয়ে আলোচনা করবেন এবং তারা সেখানে মজুরি নির্ধারণ করবেন। এটা হলো বিএনপি প্রণীত যেটা চিন্তাভাবনা, যে কীভাবে মজুরির যদি কোনো কারণে মুদ্রাস্ফীতির কারণে কোনো শ্রমিক এবং কোনো নির্মাণ শ্রমিক বা গার্মেন্টস শ্রমিক বা কৃষি শ্রমিক বা ডে লেবাররা যেটা কষ্ট না পায়, তার জন্য বিএনপি 17 নম্বর দফায় উল্লেখ করেছে। আমরা যদি একটু আনুমানিক চিত্র দেখি, মুদ্রাস্ফীতি 2025 সালে আনুমানিক ন্যায্য মজুরি তুলনামূলক একটা চিত্র যদি দেখাতে চাই, এখানে দেখতে পারবেন যে গার্মেন্টস শ্রমিক RMG তাদের গড় বেতন 2023 সালে ছিল 12,500 টাকা। 10% সমন্বিত ন্যায্য মজুরি যদি যখন মূল্যস্ফীতি 2025 সালে যে একটা ইন্ডেক্স আমরা দেখতে পাই, একটু মুদ্রাস্ফীতির হারটা আমরা বলি। 2023 সালে ছিল 9.44, 2022 ছিল 7.40 এবং 2024 10.47। আর মূল্যস্ফীতি হার সেই হিসাবে 2023 ছিল 9.48, 2024 10.34 এবং 2025 8.55 হার। এবং খাদ্য যে মূল্যস্ফীতি খাদ্য দ্রব্যতে সেখানে আরও বেশি, সেটা হলো সেটা গিয়ে দাঁড়াচ্ছে 13.25%। তাহলে যার যে তুলনামূলক গড় মুদ্রাস্ফীতি 9.5 থেকে 10%। তাহলে একজন গার্মেন্টস শ্রমিক যদি তার 2023 বা 2024 12,500 টাকা তার মজুরি ছিল, হ্যাঁ, তার মুদ্রাস্ফীতি হার অনুযায়ী বর্তমানে তার সমন্বিত ন্যায্য মজুরি হওয়ার কথা 15,000 টাকা। তারপর আর যদি আমরা চা শ্রমিকদের কথা বিএনপি বলেছে, সেখানে 170 টাকা তাদের দিন নির্ধারণ করা হয়েছিল 2023 সালে, মান্থলি 5,100 টাকা। সেখানে মুদ্রাস্ফীতি অনুযায়ী তার মাসে হওয়া উচিত 6,000 টাকা বা 5,600 টাকা। এবং কৃষি শ্রমিক গ্রাম অঞ্চলে 500 থেকে 600 টাকা ডেইলি,
তার হওয়া উচিত 600 থেকে 660 টাকা। তার ডেলি নির্মাণ শ্রমিক 700 থেকে 800 টাকা, ঢাকা শহর 1000 টাকা, সেই হিসেবে তার 700 থেকে 900 টাকা বা 1000 টাকা হওয়া, 1000 টাকা থেকে 1100 টাকা বা 1200 টাকার মধ্যে হওয়া উচিত মুদ্রাস্ফীতি হার অনুযায়ী। সো এই যে ডাটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা চিন্তা করে বিএনপি আগামী দিনে যারা ডে লেবার, গার্মেন্টস ওয়ার্কার, চা শ্রমিক, মানে যারা ন্যূনতম মজুরি পায় তাদের কথা চিন্তা করে সিপিআই অনুযায়ী, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে একবার এই তাদের বেতনটা বা মজুরিটা সমন্বয় করবে এবং গার্মেন্টস এবং চা কৃষি শিল্পে কোলা চালু করবে এবং মজুরির সাথে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা যুক্ত করলে পবিত্র জীবনমান উন্নত হবে। যেই কারণে বিএনপি এর সাথে রিলেটেড যে স্বাস্থ্য খাতে বিএনপি স্বাস্থ্য কার্ড চালু করবে এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে এবং বাসস্থানের জন্য যে নিরাপদ আবাসন ব্যবস্থা চালু করবেন, খাদ্যে নিরাপত্তার জন্য, কৃষি নিরাপত্তার জন্য কৃষকদের ফার্মার কার্ড প্রচলন করবে। এই যে এতগুলি চিন্তা করছে বিএনপি, এটা শুধু মানুষের আগামী দিনমান যে ক্ষুদ্র যারা মানে নিম্ন লোক আছে তাদের কথা চিন্তা করে এই কাজগুলি বিএনপি করেছে। এবং 17 নম্বর আরেকটা যেটা কথা দফাতে আরেকটা যে আলোচনা যায় সেটা হলো যে শিশু শ্রম বন্ধ করা। এটা অবশ্যই বন্ধ করবে বিএনপি, কারণ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের আইন অনুযায়ী 18 বছর নিচে কোনো শিশু কোনো ভারী কাজ করতে পারবে না। এবং বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এই জিনিসটা অনেকটা মানে খুব কঠিন হবে এটাকে রিডিউস করা, বাট বিএনপি ট্রাই করবে এটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে। এবং চরাঞ্চল, হাওর বাওর, দারিদ্র্যপীড়িত উপকূলীয় অনগ্রসর অর্থনৈতিক অঞ্চলে বৈষম্য নিরসন ও সুষম উন্নয়ন করবে, বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করবে বা বাস্তবায়ন করবে। এটা বিএনপি হাওর বাওরের যারা কৃষি বা মৎস্যজীবী বা হাওর থেকে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করেন তারা কিন্তু যেখানে যারা কনজিউমার তাদের কাছে পৌঁছাতে হলে মধ্যস্বত্বভোগী একটি শ্রেণীর কাছে তারা মুনাফাটা হারিয়ে ফেলেন। তারা যে টাকাটা দাদন ব্যবসা বা সুদের কারবারিদের কাছ থেকে তারা জিম্মি হয়ে থাকেন, ফলে তারা শ্রমের বা তাদের পণ্যের যথাযথ দাম পান না। বিএনপি যদি ক্ষমতা আসতে পারে এই 17 দফা অনুযায়ী এই মধ্যস্বত্বভোগীদের প্রথা বিলোপ করে, বৈষম্য দূর করে, সুষম বন্টনের এবং অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করে এই শ্রেণীর শ্রমিকদেরকে জাতীয় নিরাপত্তায় তাদেরকে জীবনমান উন্নতির জন্য কর্মসূচি গ্রহণ করবেন। এটাই চরাঞ্চল, হাওর, উপকূলীয় অনগ্রসর অঞ্চলে বৈষম্য নিরসনে বাস্তবায়নযোগ্য কর্মসূচি কী করতে পারে বিএনপি? এক, অবকাঠামো উন্নয়ন। চরাঞ্চলে হাওর বাওরের পাকা রাস্তাঘাট, সেতু, বাঁধ, ঘাট ও সোলার বিদ্যুৎ স্থাপন করবে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল ঘর ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে। নৌযান ও পরিবহন সুবিধা বৃদ্ধি করে বাজারে পণ্যের প্রবেশগামিতা নিশ্চিত করা হবে। কৃষিভিত্তিক বা মৎস্যভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ। হাওরে ভাসমান চাষ ও মাছ প্রযুক্তির সম্প্রসারণ। চরে লবণ সহিষ্ণু ফসল ও পশুপালন প্রকল্প চালু। উপকূলে চিংড়ি, কাঁকড়া, লবণ ও সবজি চাষে আধুনিক প্রশিক্ষণ ও ঋণ সহায়তা। 3, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা ও খাদ্য সহায়তা। একটি বাড়ি একটি খামার 100 দিনের কর্মসূচি ও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প সম্প্রসারণ। যুব নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন। হাওর ও চরে নৌ স্কুল, নৌ হাসপাতাল ও মোবাইল ক্লিনিক চালু। মেয়েদের জন্য বৃত্তি ও স্যানিটেশন সুবিধা। শিক্ষক ও স্বাস্থ্য বিশেষ ভাতা ও বাসস্থান সুবিধা। 5, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা টেকসই উন্নয়ন। উপকূলে জলবায়ু হবে ক্লাইমেট ফান্ড থেকে প্রকল্প বাস্তবায়ন। বনায়ন, বাঁধ, ঘূর্ণিঝড় প্রতিরোধক অবকাঠামো জোরদার করা। বিকল্প জীবিকায় যেমন হস্তশিল্প, পোল্ট্রি, মৎস্য ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা করা। এইভাবে বিএনপি হাওর বাওর এবং যে চরাঞ্চলে যে সুষম উন্নয়ন করবে, বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করবে। এর সাথে সম্পৃক্ত করবে কাকে স্থানীয় প্রশাসন ও জনসম্পৃক্ততা। স্থানীয় সরকার এনজিওর মাধ্যমে এই প্রকল্পগুলি পরিচালনা করা হবে। জনগণের অংশগ্রহণের পরিকল্পনা, তদারকি, মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে। এটা ছিল বিএনপির 17তম দফা
31 দফার মধ্যে যেটা বলতে চেয়েছে এটা আমি আজকে আলোচনা করলাম। ধন্যবাদ। চরাঞ্চল হাওর উপকূলীয় অনগ্রসর অঞ্চলে বৈষম্য নিরসনে বাস্তবায়নযোগ্য কর্মসূচি কী করতে পারে বিএনপি? এক, অবকাঠামো উন্নয়ন। চরাঞ্চলে হাওর বাওরের পাকা রাস্তাঘাট, সেতু, বাঁধ, ঘাট ও সোলার বিদ্যুৎ স্থাপন করবে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল ঘর ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে। নৌযান ও পরিবহন সুবিধা বৃদ্ধি করে বাজারে পণ্যের প্রবেশগামিতা নিশ্চিত করা হবে। দুই, কৃষিভিত্তিক বা মৎস্যভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ। হাওরে ভাসমান চাষ ও মাছ প্রযুক্তির সম্প্রসারণ। চরে লবণ সহিষ্ণু ফসল ও পশুপালন প্রকল্প চালু। উপকূলে চিংড়ি, কাঁকড়া, লবণ ও সবজি চাষে আধুনিক প্রশিক্ষণ ও ঋণ সহায়তা। 3, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা ও খাদ্য সহায়তা। একটি বাড়ি একটি খামার 100 দিনের কর্মসূচি ও গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প সম্প্রসারণ। যুব নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণ। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন। হাওর ও চরের নৌ স্কুল, নৌ হাসপাতাল ও মোবাইল ক্লিনিক চালু। মেয়েদের জন্য বৃত্তি ও স্যানিটেশন সুবিধা। শিক্ষক ও স্বাস্থ্য বিশেষ ভাতা ও বাসস্থান সুবিধা। 5, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা টেকসই উন্নয়ন। উপকূলে জলবায়ু তহবিল, ক্লাইমেট ফান্ড থেকে প্রকল্প বাস্তবায়ন। বনায়ন, বাঁধ, ঘূর্ণিঝড় প্রতিরোধক অবকাঠামো জোরদার করা। বিকল্প জীবিকায় যেমন হস্তশিল্প, পোল্ট্রি, মৎস্য ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা করা। এইভাবে বিএনপি হাওর বাওর এবং যে চরাঞ্চলে যে সুষম উন্নয়ন করবে, বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করবে। এর সাথে সম্পৃক্ত করবে কাকে স্থানীয় প্রশাসন ও জনসম্পৃক্ততা। স্থানীয় সরকার এনজিওর মাধ্যমে এই প্রকল্পগুলি পরিচালনা করা হবে। জনগণের অংশগ্রহণের পরিকল্পনা, তদারকি, মূল্যায়ন ব্যবস্থা চালু করা হবে। এটা ছিল বিএনপির 17তম দফা, 31 দফার মধ্যে যেটা বলতে চেয়েছে এটা আমি আজকে আলোচনা করলাম। ধন্যবাদ।